নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, এই মোসাদকে নিয়ে গোটা বিশ্বে নানান রকমভাবে কিন্তু চিন্তিত থাকে এবং গোটা বিশ্ব এই মোসাদকে নিয়ে আলোচনা এক জায়গায় দাঁড় করিয়ে দেয়। যে বলা হয়ে থাকে সমস্ত বিশ্বের যত গোয়েন্দা সংস্থা আছে তার মধ্যে মোসাদ হচ্ছে চরম লেভেলে ভয়ঙ্কর এবং অ্যাক্টিভ। গতকাল যখন আয়াতুল্লাহ খামেনি তার তেহরান অফিসে মিটিংয়ে ঢুকেছিল, ঠিক যখনই অফিসে ঢুকেছে ঠিক তখনই কিন্তু তার বিল্ডিংয়ের ওপর 130টা মিসাইল ছোড়া হলো এবং ছুড়ল কে ইসরায়েল। তাহলে এখানেই প্রশ্ন হয়, ইসরায়েলের মোসাদ কি ইরানের ভেতরে কোনো একটা এলি কোহেনের মতো গুপ্তচরকে আগে থেকে বসিয়ে রেখেছিল? এলি কোহেনও কিন্তু মারাত্মক লেভেলে একটা হিস্ট্রি আছে, আমি আপনাদের শোনাবো এলি কোহেনের কাহিনী। তার আগে আপনারা জেনে নিন যে যার নীরব গুপ্তচর বৃত্তি ইসরায়েলকে এমন ভয়ঙ্কর শক্তি দিল যে কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলের সমস্ত মিসাইল ইরানের সেই বিল্ডিংয়ে যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বসেছিল, তার পরিবারের সকলে বসেছিল এবং সাথে সাথে আয়াতুল্লাহ খামেনির সঙ্গে থাকা একসাথে 40টা মিনিস্টার লেভেলে আয়াতুল্লাহ খামেনি কাছের লোক, তারাও বসেছিল এবং তাদেরকে টার্গেট করে নিশ্চিহ্ন করে দিল কে? ইসরায়েল। আর এখানেই প্রশ্ন হয়ে গেল ইসরায়েলে জাসুসি সিস্টেম নিয়ে, ইসরায়েলের গোয়েন্দা সিস্টেম নিয়ে। যে ইতিহাস আপনারা দেখছেন, ইতিহাস কিন্তু সাক্ষী আছে, ইসরায়েল যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইতিহাস সাক্ষী আছে, তারা এর আগেও যুদ্ধে তারা বহুবার গোয়েন্দা তথ্যের মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি পর্যন্ত উল্টে দিয়েছে, যার জন্য মোসাদকে নিয়ে গোটা বিশ্ব এখন চিন্তার মধ্যে পড়ে গেছে। আচ্ছা, আমি শুরুতেই আপনাদেরকে এলি কোহেনের ওয়ার্ডটা ইউজ করেছিলাম এবং আমি আপনাদের বলেছিলাম এলি কোহেনের হিস্ট্রি আমি আপনাদের জানাবো এবং এলি কোহেনের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে গতকালকে আক্রমণ করা যে ইরানে আয়াতুল্লাহ খামেনি, ঠিক তেমনই কিন্তু সিমিলারিটি পাওয়া যাচ্ছে। বিষয়টা কি? এলি কোহেনে ঘটনা ঘটেছে 1960 সালে, আর আমরা আজকে বাস করছি কত সালে? 1926 সালে। তাহলে আজ থেকে কয়েক বছর আগেকার কাহিনী আপনাদের শুনিয়ে দিই। দেখুন কি হয়েছে, সিরিয়াতে একটা ধনী ব্যবসায়ী ছিল এবং সেখানে সিরিয়াতে নানান ধরনের মানে মনে করুন যে ইললিগ্যাল অ্যাক্টিভিটি হচ্ছিল, যেটা মোসাদের কাছে আগে থেকে খবর ছিল। তো সেখানে মোসাদের এজেন্ট একজন ধনী ব্যবসায়ী সেজে সিরিয়ার মধ্যে প্রবেশ করেছিল এবং সিরিয়ার যত মন্ত্রী লেভেলের মানুষরা ছিল, আপার লেভেলের মন্ত্রীর কথা বলছি, অবশ্যই আমি লোয়ার লেভেলের কথা বলছি না, আপার লেভেলে যত মন্ত্রী আছে সমস্ত মন্ত্রীদের সাথে তার প্রভাব যথেষ্ট মজবুত করে নিয়েছিল, সম্পর্ক যথেষ্ট মজবুত করে নিয়েছিল এবং যদি সিরিয়াতে আক্রমণ করা হয় তাহলে সিরিয়ার মন্ত্রীরা বাংকারে কোথায় লুকাবে সেইটাও কিন্তু আইডেন্টিফাই করে দেওয়া হয়েছিল, যেটা মোসাদের এজেন্ট একজন ধনী ব্যবসায়ী সেজে সিরিয়ার মধ্যে ঢুকেছিল। এবং ইসরায়েল যাতে আক্রমণ ঠিকঠাক জায়গায় করতে পারে তার জন্য ওই মোসাদের এজেন্ট যে ধনী ব্যবসায়ী সেজে সিরিয়ার মধ্যে ঢুকেছিল, সে বলেছিল যে যেখানে বাংকার আছে ওখানে গাছ লাগান, গাছ মানে টাটকা অক্সিজেন দেবে, এই ধরনের নানান কথাবার্তা বলেছিল, যার ফলে সিরিয়ার গভর্নমেন্ট বাংকারের পাশে গাছ লাগিয়েছিল আর এই গাছটাই হয়ে গেল সিরিয়ার মরণ ফাঁদ। কারণ এই মোসাদের এজেন্ট যে ধনী ব্যবসায়ী সেজে মানে সিরিয়াকে বলেছিল যে বাংকারের সামনে গাছ লাগান, এই গাছকে টার্গেট করে আইডেন্টি মার্ক করে ইসরায়েল কি করলো, ওইখানে বাংকারে গিয়ে কিন্তু সিরিয়া আক্রমণ করে দিয়েছিল। আর সে আক্রমণ হয়েছিল কত সালে? 1967 সালে পাল্টা যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে গেছিল। আজ ইরানের তেহরানে যে গুপ্তচর বৃত্তি দেখা গেল, যেখানে যুদ্ধ সাধারণত রাত্রের দিকে হয় কিন্তু সকালের দিকে যুদ্ধ দেখা যায় না, কিন্তু যখন বলা হয়েছে যে সকাল 9টার সময় যখন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি যখন তেহরানে মিটিংয়ে বসেছিল, ঠিক সেই সময় ইসরায়েল কি করলো? আক্রমণ করে দিল। আর এইখানেই প্রশ্ন নিচ্ছে যে বিপজ্জনক রূপে দেখা যাচ্ছে
সব থেকে ভয়ঙ্কর ইরানকে, এবং ইসরায়েলের যে মোসাদ বাহিনী তারাও কিন্তু একটা গুপ্তচর ভিত্তি আগে থেকেই সেট করে রেখেছিল। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে হামলা কি হঠাৎ হলো, নাকি ইসরায়েলের মোসাদে কোনো লিঙ্ক পাওয়া গেছে? দেখুন, যদি আমি আপনাদের সামনে আরও একটা ঘটনা তুলে ধরি, তার আগে আমি সকলকে বলবো এই তথ্যটা শেয়ার করার আগে যারা দেখছেন ভিডিওটা আপনারা, তারা সকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বিষয়টা কি হচ্ছে, এই যে ইসরায়েল ইরানের ওপর হামলা করলো, এটা কিন্তু কোনো রাতারাতি হামলা নয়, এর প্ল্যান বহু আগে থেকে করে নিয়েছিল। এবং ইসরায়েলের ইতিহাস আর একটা আছে, যে দুই ধরনের ইতিহাস দেখা যায়, যে যুদ্ধের আগে মোসাদকে পাঠিয়ে দেওয়া এবং যুদ্ধের পরিস্থিতি বুঝে আসা, আর যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখনও মোসাদকে পাঠিয়ে যুদ্ধের পরিকাঠামো পুরো ধ্বংস করে দেওয়া, এটাও কিন্তু মোসাদের কাজ। তো ইসরায়েল চেয়েছিল যে রাতারাতি হামলা নয়, আগে থেকে প্ল্যান করে হামলা করতে হবে, এবং এই হামলা একটা দীর্ঘ সময় ধরে করতে হবে, যাতে আমেরিকা এর মধ্যে ইনভলভ হয়ে যায়। এর আগেও কোনো এজেন্টে প্ল্যান করে কিন্তু ইসরায়েল আক্রমণ করেছিল, সুনির্দিষ্ট তথ্য ছিল, কোথায় আছে, কখন বসবে, সঙ্গে কে কে থাকবে, সমস্ত তথ্য একই যখন ছাদের তলায় চলে আসে, ঠিক তখন ইসরায়েল তার মিসাইল বর্ষণ করে ওই ছাদের ওপরে, যাতে সবাই একসাথে 50 কা 50 কা হয়ে যায়। এইটাই কিন্তু হচ্ছে মানে ইসরায়েলের টেকনিক। ঠিক তেমনই গতকাল যখন ইসরায়েল আক্রমণ করলো, ঠিক তখন দেখা যাচ্ছে যে আয়াতুল্লাহ খামেনির সাথে সেই দেশে নিরাপত্তা রক্ষী প্রধানও ছিল, প্রতিরক্ষা মন্ত্রী ছিল, সর্বোচ্চ নেতারা ছিল, এবং আয়াতুল্লাহ খামেনি নিজে ছিল। সবাই শেষ হয়ে গেল, এমনটাই দাবি করছে যে সমস্ত তথ্য হয়তো ইরানের সেনাবাহিনীর সাথে বা ইরানের মধ্যে মোসাদ চরম লেভেলে অ্যাক্টিভ হয়ে গেছে, যেটা ইরান হয়তো আগে থেকে বুঝতে পারেনি, আর এই সুযোগটা নিয়ে ইসরায়েল টাইম মতোভাবে সেখানে গিয়ে আক্রমণ করে দিল। কারণ ইসরায়েল জানতো যে এইখানে এখন এই মুহূর্তে একসঙ্গে কারা কারা আছে এবং কারা একসঙ্গে বসে মিটিং করছে। আমি যদি মোসাদে আরও একটা ঘটনা আমি আপনাদের বলি, তাহলে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা হয়তো যুদ্ধ 2026-এ দেখছেন, কিন্তু এর পরিকল্পনা ইসরায়েল অনেক আগে করে নিয়েছিল 2018 সালে। কেন বলছি এই তথ্য? কারণ তেহরানে একটা অপারেশন চালিয়েছিল মোসাদ। কি হয়েছিল? তেহরানে একটা অফিসে গুদাম ঘর থেকে মানে প্রচুর পরিমাণে টন টন ফাইল চুরি করে নিয়ে চলে গেছিল। যদিও ইসরায়েল বলা হয়ে বলেছে যে এই অফিসে নিরাপত্তা খুব একটা স্ট্রং ছিল না, তবুও ফাইল ভিতরে চুরি করা সেটা সম্ভব নয়। কিভাবে সেটা করলো? কারণ এই ফাইলে লেখা ছিল যে ইরানে কোথায় কোথায় বাংকার আছে, বাংকারে গোপন ঠিকানাগুলো এখানে লেখা ছিল। আর এই ফাইলটায় বলা হচ্ছে যে অপারেশন মোসাদ আগে চালিয়েছে এবং তথ্য আগে থেকে নিয়েই কিন্তু চলে গেছে। অপর দিক থেকে যে মোসাদে আরও একটা কার্যকলাপ দেখা যায়, সেটা হচ্ছে সাইবার যুদ্ধ। যেখানে কোনো মিসাইল যুদ্ধ নয়, মিসাইল সিস্টেম উপরে উঠবে না, ওঠার আগে বন্ধ হয়ে যাবে, সাইবার যুদ্ধ। তাহলে মোসাদে আরও একটা ভয়ঙ্কর কাহিনী আপনারা শুনুন, সেটা হচ্ছে ইউনিট 8200। আমি আপনাদের বলে দিচ্ছি এই ইউনিট 8200 কি, শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন, আজকে থেকে ফোন ইউজ করা বন্ধ করে দেবেন। ইউনিট 8200, ঠিক আছে? কি বিষয়টা? সাইবার যুদ্ধ, ডিজিটাল ভাইরাস বলা হয়ে থাকে মোসাদের এই অ্যাক্টিভিটিকে। ডিজিটাল ভাইরাস, আপনি হয়তো মোবাইল ইউজ করছেন, হয়তো জানেন না, অনেক অ্যাপ্লিকেশন ইউজ করে ফেলেছেন, আপনার মোবাইল ইনস্টল করা আছে, কিন্তু আপনার মোবাইলের ডেটা বাইরে লিক হয়ে যাচ্ছে, এরকম কিন্তু ঘটনা দেখা যায়। সেখানে একটা সাপ্লাই চেনে মোসাদ প্রবেশ করে যায়, কি কথাবার্তা হচ্ছে, কি আলোচনা হচ্ছে, সব মোসাদ জেনে যায়, এবং এনক্রিপ্টেড স্ক্রিপ্টের মাধ্যমে টার্গেট লোকেশনে পর্যন্ত মোসাদ জেনে ফেলে। আজকের যুগে প্রশ্ন একটাই, আজকের যুগে গদ্দারি মানে শুধু ফাইল চুরি নয়, গদ্দারি হচ্ছে একটা কোড মেসেজ যেটা মোসাদ সবসময় ইউজ করে থাকে। ইউনিট 8200 এটাও কিন্তু একটা কোড মেসেজ সাইবার সিকিউরিটিতে, যেটা মোসাদ ইউজ করে। একটা সাপ্লাই চেনের মাধ্যমে আপনার ফোনের মধ্যে গিয়ে অ্যাক্টিভ হয়ে বসে আছে, আপনি বুঝতেও পর্যন্ত পারছেন না, বোঝাবো যাচ্ছে না। আমরা যে মোসাদে আরও অতীত অপারেশন দেখি, মিউনিখে অলিম্পিক হত্যাকাণ্ডে 20 বছর পর মোসাদ তার প্রতিশোধ নিয়েছে।
অপরদিকে যে আমরা দেখি ইউগান্ডায় মানে এজেন্টে অপারেশন চালিয়েছে। 3 নম্বর যে দেখি আর্জেন্টিনা থেকে নাৎসিদের উদ্ধার করেছে। 4 নম্বর দেখি ইরাকে মানে ফাইটার জেট ইরাকে মানে প্লেন, ঠিক আছে, যাত্রীবাহী প্লেন MiG-21, এই MiG-21কে মোসাদ এজেন্ট হাইজ্যাক করে ইসরায়েলের মধ্যে ল্যান্ড করেছে। কারণ ইতিহাস বলছে মোসাদের নজর থেকে এড়িয়ে যাওয়া বাঁচা কঠিন, যেটা সে ইতিহাস আগেও জানিয়ে দিয়েছে। আর 2024 সালের যদি আমরা পেজা বিস্ফোরণ নিয়ে কথা বলি, সেটাও কিন্তু মোসাদের একটা বড় ভূমিকা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল জানলো কি করে যে রাতে যুদ্ধের জায়গায় দিনের বেলায় যুদ্ধ সকাল 9টাতে, এবং সেখানে সমস্ত লিডাররা বসে আছে, এটা ইসরায়েল জানলো কি করে? কারণ ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আহমেদ জিন্দা উনি একটা বক্তব্য দিয়েছেন। কি দাবি করেছেন? গুপ্তচর ধরার টিমের প্রধানই ছিল নাকি ইরানের মোসাদ এজেন্ট। তিনি বলেছেন গুপ্তচর ধরার টিমের প্রধানই নাকি মোসাদের টিমের এজেন্ট, তিনি বলে দিয়েছেন টিমের এজেন্ট, এবং 20 জন উচ্চ পদস্থ কর্মকর্তা এই ঘটনার সঙ্গে যুক্ত, সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। আর যদি রক্ষকই ভক্ষক হয়ে যায় তাহলে নিরাপত্তা তো ভেঙে পড়বেই, নাহলে এতটা কি করে তথ্য জানতে পারবে যে কখন আয়াতুল্লাহ খামেনি বসছে, কখন তার উপর মিসাইল আক্রমণ হবে, কে কে তার সঙ্গে আছে। কারণ আমেরিকা তো বারবার দাবি করেছে যে শুধু আয়াতুল্লাহ খামেনি তাদের টার্গেট না, আয়াতুল্লাহ খামেনি আদর্শ মেনে চলা তাদের মন্ত্রিসভার সকলে তারা মানে টার্গেটের মধ্যে রয়েছে। ইসরায়েলের আসল শক্তি শুধু মিসাইল নয়। আপনি যে ভাবছেন যে ইসরায়েল মিসাইল দিচ্ছে, ইরান তো পাল্টা মিসাইল আঘাতে ছাড়খাড় করে দিয়েছে, তাহলে ইসরায়েলের শুধুমাত্র আসল শক্তি মিসাইল এটা নয়। ইসরায়েলের আসল শক্তি হচ্ছে মোসাদ, ওর এজেন্ট, যারা সন্দেহের বীজ চারিদিকে ছড়িয়ে দেয়, যারা ভেতরে কোনো দেশের ভেতরে ভাঙন তৈরি করে দেয়, এবং অর্থনৈতিক দুরবস্থাকে কাজে লাগানো এই মোসাদ এজেন্টের কাজ। আর যখন অর্থনীতি ভেঙে পড়ে ঠিক সেই সময় গাদ্দারগুলোকে কিনে নেওয়ার কাজও হচ্ছে এই মোসাদের কাজ। আর সব থেকে ভয়ঙ্কর প্রশ্ন, গাদ্দার কি আজও তেহরানের ক্ষমতা আশেপাশে দাঁড়িয়ে আছে? খামেনি কি ভাবছেন তার বাংকারে গিয়ে রক্ষা করবে, কিন্তু সেই বাংকারে গিয়েই তো আক্রমণ করে দিল মোসাদ, সেই বাংকারের সামনে গিয়েই তো আক্রমণ করে দিল ইসরায়েল। নাকি খামেনি মিটিং চলাকালীন কেউ দরজা খুলে দিয়েছিল, তারই বিশ্বস্ত কেউ? উঠছে অনেকগুলো প্রশ্ন উঠছে। এই কাহিনী শুধুমাত্র একটা হত্যার গল্প নয়, এটা হচ্ছে একটা বিশ্বাস ভাঙার গল্প। ইসরায়েল শক্তি অস্ত্রে নয়, নীরব চোখে, তথ্যের খেলা এবং মানসিক চাপে। কারণ ইসরায়েল নিজেও বহুবার স্বীকার করেছে ইরানকে যদি আক্রমণ না করা যায় তাদের অস্তিত্ব টিকে থাকাও কিন্তু চাপের বিষয় হয়ে যাবে। সুতরাং তেহরানের রাস্তায় এখন শুনশান নয়, বরং সন্দেহের ছায়া চারিদিকে ছেয়ে পড়েছে, যেটা ইরান কিন্তু এখন এই মুহূর্তে দাবি করছে। আপনাদের কি মনে হয়? তো আপনাদের মতামত অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। একটা সুন্দর আর্টিকেল আমি আপনাদের সামনে আলোচনা করলাম, এর উপর ভিত্তি করে আপনার মতামত কমেন্টে জানাবেন। আমি আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে দেখা হয় আপনাদের সামনে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা আর্টিকেল নিয়ে।